নজরে ঠিক কি রয়েছে একদম প্রথম ওবিসি ধাক্কা তৃণমূলের ইতিমধ্যেই আপনারা জানেন, আর যারা জানেন না বা আপডেট নেই তাদের জন্য আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং তার পাশাপাশি পরবর্তী যে ইস্যুতে নজর থাকবে যে বাদ গেল না তারাও কাদের কথা বলছি, যারা বিশেষভাবে সক্ষম, কোথা থেকে বাদ যাওয়ার কথা বলছি, আসবো বিস্তারিত খবরে। তারপর নজর থাকবে দিশেহারা সন্দেশখালীর শিক্ষিতরাও, অর্থাৎ মা বোনেদের সম্ভ্রম লুট হওয়া থেকে শুরু করে শিক্ষিত সমাজ সকলেই এই মুহূর্তে সন্দেশখালীর যারা বাসিন্দা তাদের ঠিক কি পরিস্থিতি সেদিকে যেমন নজর থাকবে, তার পরবর্তীতে নজর রাখবার চেষ্টা করব। শিল্প নেই, কারখানা নেই, কিন্তু আমরা বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে কি? নেই শিল্প, আছে বারুদ। আর তারপর একদম শেষ যে খবরের দিকে নজর থাকবে, জল যন্ত্রণার দুই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই আসুন একদম প্রথমে নজর রাখবার চেষ্টা করি ওবিসি সার্টিফিকেটের দিকে, কারণ আজ থেকে রাজ্যের ওবিসি বলে আর কিচ্ছু থাকবে না। কেন থাকবে না? বিশেষ করে তৃণমূল জামানার সব সার্টিফিকেট ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। আজ থেকে রাজ্যে ওবিসি বলে কোনো কিছু থাকলো না। 2011 সাল থেকে বা 2010-এর পর থেকে যে ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, বিশেষ করে 2012-তে যে নতুন আইন, যে সংরক্ষণ আইন আনা হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি এমনটাই জানিয়ে দিয়েছে আদালত। আর সেক্ষেত্রে বাম আমলে তৈরি হওয়া আইন, অর্থাৎ 1993 সালে যে আইন তৈরি হয়েছিল, সেই আইনকেই মান্যতা হাইকোর্টের। কেন না বলা হচ্ছে তারপর থেকে যা হয়েছে সমস্ত কিছু বেআইনি, এবং এত বছর ধরে চলে আসা মামলার নিষ্পত্তি কিভাবে হলো না রীতিমতো এই গোটা পরিস্থিতি। এবং এতদিন ধরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবার চেষ্টা করি, যে এতদিন পর্যন্ত যে বা যারা এই ওবিসি সার্টিফিকেটের সুবিধে ভোগ করেছেন, চাকরির জন্য বলুন বা নানান ক্ষেত্রে যে ক্ষেত্রগুলিতে ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়, প্রয়োজনীয়তা রয়েছে, তা বাতি রেখে, অর্থাৎ নতুন করে আর তা ইস্যু করা যাবে না, এমনটাই জানানো হচ্ছে। আরো বিস্তারিত আমি এই মুহূর্তে একটু আপডেট এক ঝলকে 5টার পাঁচে নিয়ে নেওয়ার চেষ্টা করব। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। অভিরূপা, ঠিক কি জানানো হলো হাইকোর্টের তরফ থেকে ওবিসি সার্টিফিকেট নিয়ে? তুমি এই মুহূর্তে এতক্ষণ পর্যন্ত যা জানালে সেগুলো হচ্ছে টপ অফ দ্য নিউজ, অর্থাৎ নিউজের টপগুলো তুমি জানালে, কিন্তু বিস্তারিত যদি আমরা যাই তাহলে দেখা যাবে ওবিসি সার্টিফিকেট কেন কিভাবে করা হতো। ওবিসি এ, ওবিসি বি দুটো ক্যাটাগরিতে ভাগ করা হতো। প্রথমে যখন 1993 সালে এই আইন তৈরি হয়েছিল বাম আমলে, তখন করা হয়েছিল ওবিসি, এবং পরবর্তীকালে সেটাকে নতুন করে প্রণয়ন করা হলো 2012 সালে। এবং তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর তারা বিধানসভা থেকে ওই বাম আমলের আইনটাকে মডিউলেট করে বা ওই বাম আমলের আইনটাকে বাইপাস করে এই 2012 সালের একটি আইন প্রণয়ন করলেন, বিধানসভা থেকে তারা প্রণয়ন করলেন। সেখানে ওবিসি এ, ওবিসি বি এই দুটি ক্যাটাগরিতে ভাগ করা হলো, এবং এই দুটি ক্যাটাগরি নিয়ে ওবিসি চলছিল। এই যে তালিকায় যারা নথিভুক্ত হলেন, সেই নথিভুক্ত করার সময় দেখা গেল বেশ কিছু গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে বা বেশ কিছু দুর্নীতি লক্ষ্য করা যাচ্ছে। সেই সময় এটি জনস্বার্থ মামলা দায়ের করেন এক জনৈক আইনজীবী। সেই জনস্বার্থ মামলা বিভিন্ন ঘরে ঘরে গলে কলকাতা হাইকোর্টের, আজ 10 বছর বাদে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের করা বিশেষ বেঞ্চ করার নির্দেশে তৈরি করা বিশেষ বেঞ্চ, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে আজ মামলাটির সুরা হয়, রায়দান করেন বিচারপতিদ্বয়। এবং সেই রায়দানে বলা রয়েছে ওবিসি যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটাই যেভাবে তৈরি করা হয়েছিল সেই আইনটাই অবৈধ। অর্থাৎ রাজ্য সরকার 2012 সালে তৃণমূল সরকার যে আইনটা তৈরি করলেন সেটা অবৈধ। সুতরাং ওবিসি এই মুহূর্ত থেকে আর কেউ রইলেন না। তবে যারা চাকরি প্রার্থী রয়েছেন, বিভিন্ন দফতরের তো চাকরি প্রার্থীরা রয়েছেন, সেই চাকরি প্রার্থীতে বা যারা পাইপলাইনে রয়েছেন চাকরির ক্ষেত্রে, তাদের এই পুরনো সংরক্ষণের আইনেই ওবিসি সার্টিফিকেটগুলোকে মান্যতা দেওয়া হবে এবং সেক্ষেত্রে তারা চাকরি পাবেন। তবে এই মুহূর্ত থেকে 2010-এর পর থেকে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদের ব্যাপারে আর কোনো, অর্থাৎ তাদের ওই সার্টিফিকেটের কোনো মান্যতা রইল না, কোনো বৈধতা রইল না। একবারই অভিরূপা এখান থেকে স্পষ্ট হলো, আপাতত ধন্যবাদ জানাবো। অর্থাৎ নতুন করে এই সার্টিফিকেট কোনো মান্যতা পাবে না, যা হওয়ার, যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে। নতুন করে এই সার্টিফিকেট দ্বারা কোনো
কিছু ইস্যু করা যাবে না, বিশেষত 2010-এর পর থেকে যে সার্টিফিকেটগুলো ওবিসির ক্ষেত্রে ইস্যু করা হয়েছে, আর সেখান থেকে দাঁড়িয়েই একের পর এক প্রশ্ন সামনে আসবার চেষ্টা করেছে। এবং এই যে একের পর এক বিষয়গুলো বেআইনি, অর্থাৎ এই ওবিসির ক্ষেত্রেও যে জোর ধাক্কা খেতে হলো এ রাজ্যের সরকারকে, শিক্ষায় নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে ওবিসি সার্টিফিকেট, তাহলে কি সবেতেই বেআইনি বেআইনি আর বেআইনি? আইনি ভাবে ঠিক কি করা হয়েছে তৃণমূল জামানায়, এই প্রশ্ন উঠছে। কিন্তু তার আগে একবার শোনানোর চেষ্টা করব আইনজীবীর তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শোনাবো, শুনুন। দাবি ছিল যে 2010-এর পরে যে ওবিসি ইনক্লুশন করা হয়েছিল তার কতগুলো নির্দিষ্ট পদ্ধতি আছে। পদ্ধতি হলো 93 সালে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, সেই আইন মেনে নির্ধারণ করতে হবে যে কে ব্যাকওয়ার্ড না, এবং কমিশন সেই তাদের রেকমেন্ডেশন রাজ্য সরকারকে দিলে তারপরেই সেই লিস্ট হবে। কিন্তু দেখা গেল রাজ্য সরকার নিজেই 108টা কমিউনিটিকে বলে দেওয়া হলো যে এরা হলো ব্যাকওয়ার্ড, এবং তার ভিত্তিতে সার্টিফিকেট দেওয়া হলো যেখানে দুর্নীতি হলো। দেখা গেল যারা প্রকৃত সংরক্ষণের দাবিদার, যারা প্রকৃত পিছিয়ে পড়া, তারা কোনো সার্টিফিকেট পেল না, কিন্তু অন্য লোকেরা টাকার বিনিময়ে অন্যভাবে সার্টিফিকেট পেয়ে গেল। এবং এই যে অন্তর্ভুক্ত করা হলো লিস্ট কমিশনের কে কনসালটেশন না করে, যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন 93 আইনকে না মেনে, সেটাই আজকে মহামান্য ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে 93-এর আইন যে কমিশনকে কনসালটেশন করে যেহেতু করা হয়নি, পুরোটাই বাতিল। শুধুমাত্র 2010-এর আগে যারা সার্টিফিকেট পেয়েছে সেটা বৈধ থাকবে, কিন্তু 2010-এর পরে যারা সার্টিফিকেট পেয়ে চাকরি পেয়েছে বা চাকরি পাওয়ার মতন অবস্থায় আছে, তারা সেই চাকরিতে বজায় থাকবে, বা তারা যদি পাওয়ার মতন অবস্থায় থাকে সেই সার্টিফিকেট ব্যবহার করতে পারবে শুধুমাত্র সেই পারপাসে, অন্য কোনো পারপাসে না। অর্থাৎ এক্ষেত্রেও স্পষ্ট হলো যে ওবিসি সার্টিফিকেটের বাতিলের যে বিষয়টি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল 2011 থেকে 2024 এ পর্যন্ত। সেক্ষেত্রে দাঁড়িয়ে বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য টেলিফোনিক প্রতিক্রিয়া জানিয়েছেন, একবার শোনাই আপনাদের, শুনুন। বেআইনি ভাবে যদি কোনো কাজ হয় তাকে তো আইনের দরজায় টিকতে দেওয়া যায় না। সেই জন্যই সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে আদালত বিচার করেছেন, সঠিকভাবে বিচার করেছেন। এই সমস্ত নিয়ম কানুন অগ্রাহ্য করে হুড় করে বহু লোককে ওবিসি সার্টিফিকেট পাইয়ে দেওয়া হয়। ফেব্রুয়ারিতে শিডিউল কাস্ট নিয়েও একটা মামলা আছে, সেখানেও এইরকম কেলেঙ্কারির অভিযোগ আসছে। এই রাজ্যের প্রশাসন তো কোনো নিয়ম মেনে কাজ করে না, তারই পরিণতি এটা। অর্থাৎ নিয়ম মেনে কাজ না করলে ঠিক যা যা হওয়ার তাই তাই হয়েছে, এমনটাই আইনজীবীরা মনে করছেন। কিন্তু তেমনটাই কি মনে করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়? কেন বলছি, কারণ এই বিষয়গুলো একের পর এক নজরে রাখতেই হচ্ছে। আর ঠিক সেখান থেকে দাঁড়িয়ে যে বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওবিসি নিয়ে হাইকোর্টের এই পর্যবেক্ষণ ঠিক কি বলছেন, শোনাই একবার, শুনুন। আজকেও আমি শুনেছি কোনো একজন জাজকে দিয়ে, যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি, অনেক ব্যাপারে বিখ্যাত, কাজ নেই কর্ম নেই, কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে, যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। জানি না সত্যি আদালত বা বিচার ব্যবস্থাকে এরকম ভাবে রং লাগিয়ে দেওয়া যায় কিনা, দাগ লাগিয়ে দেওয়া যায় কিনা, কিন্তু তারপরে দাঁড়িয়েও মাননীয়া যা বললেন তা আমরা শুনতে বাধ্য, কারণ তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি নেতা তথা আইনজীবী, তিনি ঠিক কি টুইট করেছেন, অর্থাৎ এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন, সেই পোস্টটা একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তিনি উল্লেখ করেছেন তৃণমূল জামানায় দেওয়া ওবিসি শংসাপত্র বাতিল করলো কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের রায়কে স্বাগত জানাই। যে টুইট তরুণজ্যোতি তিওয়ারি করেছেন সেই টুইটও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলো। এবার জানি না এর পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, বা এই ঘটনার প্রেক্ষাপট আরো বিস্তার হবে কিনা বা আরো বৃহৎ আকার নেবে কিনা তা আমাদের জানা নেই। কিন্তু এই যে মাননীয়া বললেন না
যে 25,753 অর্থাৎ এই 26,000 জনের যে চাকরি বাতিলের রায় দেওয়া হয়েছিল তাও তিনি মানেন না। এরপর সেই চাকরি বাতিল বা সেই প্যানেল বাতিল 2016, সেই বাতিল করা কিয়দংশের ছবি আপনাদেরকে দেখাবো, যারা জীবনে চলার পথে বিশেষভাবে সক্ষম, নানান প্রতিবন্ধকতা, জন্ম থেকে নানান প্রতিবন্ধতাকে জয় করতে হয়েছে যাদের, তারপরেও তারা পড়াশুনো করেছেন, পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন, চাকরি করে সেই চাকরি হারিয়েছেন। এই 2016 প্যানেল বাতিল হওয়ার প্রসঙ্গ আইনি জটিলতায় আটকে রয়েছে তাদের আগামী দিন, তাদের ভবিষ্যৎ। এই বিশেষভাবে সক্ষম মানুষজন তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ 2016 প্যানেলের এই আইনি জটিলতার শিকার হতে হয়েছে তাদেরকেও, অর্থাৎ বাদ পড়লেন না তারাও। সেই ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে প্রশ্ন যে এত এত চাকরি প্রার্থী রাস্তায় বসে আছেন, এত এত চাকরি হারা বা আইনি জটিলতায় আটকে থাকা যাদের ভবিষ্যৎ, তারা যদি প্রশ্ন করে যে এই দায় কার মাননীয়া? আপনি আইন নাই মানতে পারেন, আপনি বিচার ব্যবস্থা নাই মানতে পারেন, কিন্তু এই মানুষগুলোর প্রশ্নের উত্তর কি আছে আপনার কাছে? কি অভিযোগ করছেন? এত প্রতিবন্ধকতাকে জয় করে এসে হার না মানা এই মানুষগুলো, শোনাবো একবার, শুনুন। মনে হয় যে গভর্নমেন্ট আমাদের ব্যাপারে একটু মানবিক দৃষ্টিতে ভাবুক এবং প্রয়োজনে কোর্টে যদি আইনি লড়াই গভর্নমেন্ট যদি লড়তে চায় তাহলে লড়তে হবে এবং তার দায় গভর্নমেন্টকে নিতে হবে। কারণ আমরা আজকে কোথায় যাব? এসএসসির পক্ষ থেকে তাদের নিজস্ব যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কোনো ন্যায্য তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। এই রাজ্য সরকার এবং এসএসসি এই আমাদের এই দুর্ভোগের জন্য দায়ী। এই রাজ্য সরকার এবং এসএসসিকে আমাদের এই দুর্ভোগের ব্যবস্থা করে দিতে হবে। এসএসসি ইচ্ছা করেই হাইকোর্টে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমাদের মতন যারা ইন সার্ভিস টিচার, তাদের ব্যাপারে কোনো তথ্য দেয়নি বলেই এই দুর্ভোগ। আসলে বোধহয় বিষের চারা গাছ যেটা রোপণ করা হয়েছে তৃণমূল জামানায়, সেটা তৃণমূল জামানাতে বিশ্ব বৃক্ষতে পরিণত হয়েছে, মহিরুয়ে পরিণত হয়েছে। আর সেই মহিরুর এক একটা ডালে, এক একটা লতায় পাতায় জড়িয়ে রয়েছে এ বাংলার বর্তমান, এ বাংলার ভবিষ্যৎ। কেন বলছি? কারণ সন্দেশখালী তাবর তাবর নেতৃত্বদের দুর্নীতির অভিযোগের ভিড়ে বারংবার শিরোনামে উঠে এসেছে শাহজাহান কীর্তি। যে শাহজাহান কীর্তি চাইলেও আমি আপনি ফুৎকারে উড়িয়ে দিতে পারবো না। সম্মান, রুটি রুজি, জমি বাড়িতে কোপ পড়েছে তা নয়, কোপ পড়েছে আগামীতে, কোপ পড়েছে ভবিষ্যৎ প্রজন্মে, কোপ পড়েছে চাকরিতে, কোপ পড়েছে শিক্ষিত বেকারদের জীবনযাপনে। একটা ছবি আপনাদেরকে দেখাই। শেখ শাহজাহানের সঙ্গে এমন একজনের ছবি এই মুহূর্তে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তিনি উজির আলী মোল্লা, অর্থাৎ সেখানকার একটি মাদ্রাসা স্কুলের প্রধান শিক্ষক। অভিযুক্ত প্রধান শিক্ষক বলতে হচ্ছে কেন? কারণ তিনি শাহজাহান কীর্তির আরো একটি ডাল, যে ডালের পাতায় পাতায় জড়িয়ে রয়েছে দুর্নীতি। এই উজির আলী মোল্লা, যার বিরুদ্ধে অভিযোগ লক্ষ লক্ষ টাকা তিনি নিয়েছেন মানুষজনের কাছ থেকে। কেন না মাদ্রাসায় স্কুলে শিক্ষকের চাকরি দেবেন তাই। বছর গিয়েছে, টাকা নিয়েছেন, বিনা পারিশ্রমিকে খাটিয়েও নিয়েছেন, কিন্তু চাকরির জন্য যোগাযোগ করলে চাকরি তো মেলেইনি, বরঞ্চ ফোনটাও তিনি পরবর্তীকালে রিসিভ করেনি। এই ছবি কোথা থেকে উঠে আসছে, কোথায় অভিযোগ? কারণ সিবিআইয়ের ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্পে এবার অভিযোগ জমা দিতে ভিড় করছেন এই শিক্ষিত বেকার সমাজ সন্দেশখালী। ঠিক কি অভিযোগ করছেন প্রতারিতরা? একবার শোনাই, শুনুন। আমি আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছি। কে নিয়েছেন? উজির আলী মোল্লা, মানে সরবেড়িয়া হাই স্কুলের হেডমাস্টার। কি বলে নিয়েছিল তো চাকরি দেওয়ার জন্য, যেটা হলো তুষখালী আজিজিয়া সিনিয়র মাদ্রাসা, যে মাদ্রাসায় আমরা 2011 সাল থেকে আমি কাজ করে আসছি। সেই হিসেবে মাদ্রাসাটা সরকারি হবে, টাকার প্রয়োজন, টাকা দরকার, সেই হিসেবে আমার কাছ থেকে 1 লাখ টাকা নেওয়া হয় যে চাকরিটা হয় যাতে হয়। কিন্তু আমি ইতিমধ্যে দেখছি যখন লাস্ট ইন্সপেকশন হলো, ইন্সপেকশনে যে রিপোর্ট গেল, রিপোর্টে আমার নামটা বাদ। আমার পরিবর্তে অন্য একটা নতুন ছেলে ওই জায়গাটায় জয়েন্ট হয়েছে, যে আমাদের সঙ্গে ছিলেন না, এরা বিগত দিনে ছিলেন না।
তো মানে এরকম জেনেছি, পরে জানতে পারলাম যে অ্যামাউন্ট একটু বেশি পেয়েছে আমার থেকে। মাদ্রাসাটা তৎকালীন ছিল তুষখালী, বড় তুষখালীতে। তার নাম উজির আলী মোল্লা, বর্তমানে উনি সরবেরিয়া স্কুলের হেডমাস্টার মশাই। উনি বললেন যে আমার খুব যোগাযোগ আছে, মাদ্রাসাটা প্যানেল লিস্টে আছে, যে বর্তমানে উনি বললেন যে 130টার মতো মাদ্রাসা স্যাংশন হবে, তার ভিতরে আমারটা আছে। তো মাদ্রাসা যারা শিক্ষকতা করবেন সেটা সম্পূর্ণ হচ্ছে যে ম্যানেজিং কমিটি আছে তাদের উপরে নির্ভর করছে। অতএব তুমি টাকাটা দাও, কোনো ব্যাপার নেই, আর যদি চাকরি না হয় তাহলে আমি টাকা ফেরত দেবো। 20 সালের পরের থেকে যখন দেখলাম যে পরিস্থিতিটা অন্যদিকে চলে যাচ্ছে, তখন আমি বললাম যে আপনার মাদ্রাসায় আমি চাকরি করব না, আপনি আমাকে টাকাটা রিটার্ন করেন। তো উনি বিভিন্নভাবে ডেট দেয়, অমুক দিন এসো, তমুক দিন এসো। একবার ওনাকে ফোন করলাম, ফোন রিসিভ করে না। তারপরে একবার ফোন করলো, ফোন ধরে বলছে যে সরবেরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক উজির আলী মোল্লা, যার বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ এবং ধামাখালীতে সিবিআই ক্যাম্প, সেই ক্যাম্পে অভিযোগ জানাতে যান এই প্রতারিতরা, যাদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয়েছে কিন্তু চাকরির নামে লবডঙ্কা। সেই উজির আলী মোল্লার সঙ্গে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম টেলিফোনে কথা বলেছিলেন। কি হয়েছে কথোপকথন শোনানোর চেষ্টা করি। সিবিআই ক্যাম্পে গেছে দুজন যুবক, তারা মানে শিক্ষিত বেকার যুবক, আপনার নাম করে কমপ্লেন করেছে যে আপনি নাকি ওনাদের কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন, চাকরিও দিতে পারছেন না, টাকা ফেরত দিতে পারছেন না। কি নাম বলুন তো? লুৎফর শেখ আছে, আর একজন আছেন অ্যারাবিকের টিচার। ওরা নিজেরাই হাজির হলে সেটা বলতে পারবো, ওরা নিজেরাই হাজির হলে আপনি টাকা নিয়েছেন কি নেননি ওনাদের কাছ থেকে? না না, একজনের কাছে 1.5 লাখ টাকা, একজনের কাছে 1 লাখ টাকা নিয়েছেন। না না, সব মিথ্যে কথা। মিথ্যে কথা বলছে? মিথ্যে কথা বলছে। ওদের হিসাব দেখাচ্ছে, কখন কবে কোন ডেটে টাকা নিয়েছেন সবই দেখাচ্ছে। না না, তারা মিথ্যে কথা বলছে, বুঝলেন? একদিকে মাননীয় মানেন না বর্তমান আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে, তিনি বলে দেন তা তিনি মানছেন না, মানবেন না। অন্যদিকে তার ক্লিন চিট দেওয়া শাহজাহানের ঘনিষ্ঠরা এভাবে দাপিয়ে বেড়ান, তারাও আবার টাকা নিয়ে তা মানতে চান না। কি জানি কি হচ্ছে বাংলায়। আর এই বাংলাকে বোমার উদ্যোগ, বারুদের স্তূপে দাঁড়িয়ে থাকা বাংলা বলে কটাক্ষ করতে হচ্ছে এ রাজ্যে ভোট প্রচারে আসা নেতৃত্বদের, বিজেপি নেতৃত্বদের। সেই খবরের দিকেও নজর রাখবার চেষ্টা করব বিরতির পর ফিরে এসে। এবং তার পাশাপাশি অর্থাৎ এই শিল্প নেই, কারখানা নেই, খালি বারুদ আছে, এটাই তো ভোট প্রচারের আরো একটা অন্যতম ইস্যু হয়ে উঠছে তৃণমূল বিরোধীদের কাছে। অন্যদিকে জলযন্ত্রণার দুটো ছবি দেখাবো আপনাদের বিরতির পর ফিরে এসে, সঙ্গে থাকুন। আজ ইলিশই করবে বাজিমাত, আমার গলদা চিংড়ি করবে তোমায় উপকাত। আরে মাছের রানী সবার প্রিয়, আমার কথা মিলিয়ে নিও।